ইউএসএতে আমি প্রথম ২০২২ সালে অ্যাপ্লাই করি। জ্যাক অফ অল ট্রেড হোয়াইজ এ ক্রেডিট এক্সচেঞ্জ অপরচুনিটিজের জন্য ড্যাফোডিল ইজ দ্য বেস্ট অপশন। আই ওয়াজ দ্য লিস্ট ট্যালেন্টেড পারসন ইন দ্য রুম। একটা সময় আপনি হয়তো ভেবেছিলেন আপনার জীবনটা খুব সাধারণভাবে এগোবে। হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন আপনার আত্মবিশ্বাসের জোরে আপনি ঠিক এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছেন যেখানে আপনি শুধু ন্যাশনালি না, ইন্টারন্যাশনালি রেকগনাইজেশন পাচ্ছেন এবং নিজের একটি শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন। অ্যাজ এ স্টুডেন্ট অনেকের কাছে এটা স্বপ্নের মতো মনে হলেও এটা কিন্তু বাস্তব হয়ে উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিআইএস ডিপার্টমেন্টের ফাতেমা তুজোহরা সাদিয়া আপুর জন্য, যিনি আজ আমাদের ক্যাম্পাস টিভির বিশেষ অতিথি হিসেবে এসছে। তাই দেরি না করে চলে যাব সাদিয়া আপুর কাছে। কেমন আছেন সাদিয়া আপু? আলহামদুলিল্লাহ রিদিতা, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনার সাথে অনেক গল্প বাকি আছে। অনেক বেশি গল্প বাকি আছে। কোথা থেকে শুরু করব বুঝতে পারতেছি না। তো আপনি বলবেন যে রিসেন্টলি আপনি ইউএসএ থেকে একটি এক্সচেঞ্জ ইভেন্ট কমপ্লিট করে আসছেন। এই এক্সপেরিয়েন্সটা আমাদের একটু বলবেন এবং ইউএসএ থেকে কি চকলেট নিয়ে এসছেন আমাদের জন্য? তোমাদের জন্য ইউএসএ থেকে অবশ্যই চকলেট এনেছি, যেটা হয়তো আমি শুটিং এর পরে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিব। আর অ্যাবাউট দ্য ইউএসএ প্রোগ্রাম, আমি ইয়াং সাউথ এশিয়ান লিডার্স ইনিশিয়েটিভ প্রোগ্রাম হুইচ ইজ ফুললি ফান্ডেড বাই ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, এই প্রোগ্রামটাতে ইউএসএ তে গিয়েছিলাম ২ সপ্তাহের জন্য, যেখানে আমি একটা লিডারশিপ ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, যেটা অর্গানাইজ করেছে ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা ওমাহা অ্যান্ড ইস্ট ওয়েস্ট সেন্টার, হাওয়াইতে যেটা অবস্থিত। এবং এই প্রোগ্রামটাতে আমি ২ সপ্তাহ স্পেন্ড করেছি ইউএসএতে, যেখানে প্রথম সপ্তাহ আমি ছিলাম নেব্রাস্কা ওমাহাতে এবং দ্বিতীয় সপ্তাহ আমি ছিলাম হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। নেব্রাস্কাতে আমি অনেকগুলো জায়গায় গিয়েছি, যেখানে উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে আমি লিঙ্কডইনের হেডকোয়ার্টার ভিজিট করেছি। আমি নেব্রাস্কার যে স্টেট ক্যাপিটাল আছে সেখানে গিয়েছিলাম, সেখানে নেব্রাস্কার স্টেট সেক্রেটারির সাথে আমরা মিট করার একটা সুযোগ হয়েছিল। এছাড়াও অনেকগুলো ইনটেন্স হচ্ছে সেশন ছিল, যেখানে পার্সোনাল স্ট্রেংথ, লিডারশিপ এগুলো সম্পর্কে আমি জানতে পেরেছি। এবং যদি বলতে হয় ওয়াশিংটন ডিসি সম্পর্কে, ওয়াশিংটন ডিসির এই জার্নিটা আমার জন্য আসলে খুবই বলব যে লাইফ ট্রান্সফর্মিং একটা জার্নি ছিল। এখানে আমি আম আ AWS এর যে হেডকোয়ার্টার আছে ওইখানে গিয়েছিলাম। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটে যাওয়ার একটা সুযোগ হয়েছিল। সেখানে স্টেট ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আছেন তার সাথে মিট করার সুযোগ হয়েছিল। এছাড়াও আরো যদি বলতে হয়, ওইখানে বেশ কিছু সেশন ছিল যেগুলোর মাঝখানে আসলে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ ভেরি সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি ওভারঅল ফর মি। আচ্ছা, আপনার কাছ থেকে এত মানে ছোট্ট একটা প্রশ্নের এত বড় একটা অ্যান্সার শুনলাম আমি যে একটা এক্সচেঞ্জ ইভেন্টেই এত কিছু করেছেন। আর আমার জানা মতে এটা আপনার ফার্স্ট এক্সচেঞ্জ ইভেন্ট না। এর আগে আপনি অনেকগুলো এক্সচেঞ্জ ইভেন্ট করেছেন। তো এই জার্নিটা কিভাবে স্টার্ট হলো এই ব্যাপারে আমাদের একটু বলবেন? এই জার্নিটা নিয়ে যদি বলতে হয় তাহলে আমাকে অনেকখানি পেছনে যেতে হবে। সেটা হচ্ছে ২০২০ সাল, যখন কোভিড শুরু হয়। আমি কোভিডের আগে হচ্ছে এইচএসসি পরীক্ষা দেই এবং এইচএসসি পরীক্ষার পরের যেই টাইমটা থাকে ইউনিভার্সিটি শুরু করার সময়টা, আমি ইউনিভার্সিটি শুরু করি মার্চ মাসে এবং তারপরে কোভিড শুরু হয়ে যায়। তো ওই টাইমে আমি আসলে আর ইউনিভার্সিটিতে আম ক্লাস কন্টিনিউ করতে পারিনি, যেহেতু কোভিড চলছিল অ্যান্ড অল। আমি আনফরচুনেটলি ওই টাইমে ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে যাই। এবং ড্রপ আউট হওয়ার পরে মানুষ যেটা করে, অনেকে কিন্তু আসলে দেখা যায় যে তখন সেলফ ডেভেলপমেন্ট এ ফোকাস করে না। বাট হুম, হুম, হুম। আমার স্টোরিটা একটু ডিফারেন্ট। আমি ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হওয়ার পরে আমি আমার 100% ফোকাস দিয়েছিলাম যে কিভাবে নিজেকে আরো ডেভেলপ করা যায়। আমি তখন অনেক বেশি ইউটিউবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করছিলাম। তখন আমি একটা বেসিক কম্পিউটার ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করেছি। এই জিনিসগুলো শিখতে তখন আমার ভেতরে একটা আগ্রহ জাগলো যে আম কিভাবে দেশের বাহিরে পড়তে যাওয়া যায়। হুম, হুম। তো দেশের বাহিরে পড়তে যাওয়ার জন্য তো আসলে আমরা যেটা জানি যে
যদি স্কলারশিপ হয় তাহলে ভালো। আর স্কলারশিপ যদি না হয় সেক্ষেত্রে অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ করতে হয়। তো সেইটা তো আমার পক্ষে তখন আমার এবিলিটি ছিল না। তার জন্য আমি আসলে স্কলারশিপ গুলাই সার্চ করতে থাকি যে কোথায় কিভাবে স্কলারশিপ আছে। তো তখন আস্তে, আস্তে আম কোভিডের পরে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই। আবার আমার পড়াশোনা শুরু করি এবং তখন আমি জানতে পারি যে আমাদের এইখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলে একটা অফিস আছে। তারা হচ্ছে স্টুডেন্টদেরকে কিভাবে হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে নিয়ে যাওয়া যায়, কিভাবে ইন্টারন্যাশনালি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে ল্যান্ড করানো যায় সেটার উপরে কাজ করেন। তো আমি একদিন কৌতূহলবশত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসে গেলাম। যাওয়ার পরে তাদের সাথে কথা বললাম এবং তারা অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন। তারা আমার প্রিভিয়াস যা ব্যাকগ্রাউন্ড ছিল তারা জেনেছেন যে আমি লিডারশিপ অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলাম। তখন আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সাথে কাজ করছি অলরেডি। আমি তখন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের একজন ন্যাশনাল লিডার। তো এগুলো তারা জানার পরে তখন তারা আমাকে বললেন যে, "আচ্ছা ঠিক আছে। আমার কাছে মনে হয় যে আম তোমার প্রোফাইলটা ভালো আছে। তুমি চাইলে হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য এপ্লাই করতে পারো।" তো তখন আমি কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম হয় ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের। ওই প্রোগ্রামটাতে আমি সর্বপ্রথম এপ্লাই করি ২০২২ সালে হুম, হুম। এবং আমি জানি না কেন ফরচুনেটলি আই গট সিলেক্টেড ফর দ্য ইন্টারভিউ। সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ হচ্ছে এপ্লাই করেছেন। সেখান থেকে অ্যারাউন্ড ১০ জনের মতো আ উনারা হচ্ছে ইন্টারভিউতে ডেকেছেন ইন পারসন ইউএস এম্বাসিতে। ওকে। তো ওইখানে আমেরিকান সেন্টারে যখন আমি যাই, যাওয়ার পরে আমি আবিষ্কার করলাম যে আম I was the least talented person in the room. And মানে এটা বলতে আমার কোনো আ আ দ্বিধা হচ্ছে না যে I was the least talented person in the room. And সেইখান থেকে আমার একটা self realization কাজ করলো। আমি রুমটাতে ঢোকার পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্কলারশিপ এখানে হবে না। And ওই দিনের realization এর পরে আমার আসলে স্কলারশিপটা হয়ও নাই। তো সেই realization এর পরে আমি আসলে যখন বাসায় ফেরত আসি তখন আমার ভেতরে আসলে একটা আম কি বলবো? জেদ কাজ করে যে anyhow I have to prove myself and আমি এখন যেখানে আছি এবং আমি ওইখানে যাদের সাথে দেখা করেছি, যাদেরকে মিট করেছি, তাদের স্ট্যান্ডার্ডস আর আমার স্ট্যান্ডার্ডস এ আকাশ পাতাল পার্থক্য। অ্যান্ড এই পার্থক্যটার গ্যাপটাকে যদি আমার ফিল আপ করতে হয় I have to work really hard অ্যান্ড তখন আমি আস্তে, আস্তে কিভাবে আমার ইংলিশে স্পিকিং বেটার করা যায়, কিভাবে হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল আরো বেটার করা যায়। I used to be a show host বাট আমি কখনো ইংলিশে ওইভাবে হচ্ছে প্রোগ্রাম হোস্ট করা হয়নি। তো তখন আমি যেটা করতাম, আমার কাছে যত ধরনের ইংলিশ প্রোগ্রাম হোস্টিং আসতো, আমি কাউকে না বলতাম না। ১ম ওকে। দিকে আমি একটু স্ট্রাগল করেছি। কিন্তু আস্তে, আস্তে যখন আমি হচ্ছে ২,০০০, ৪,০০০, ৫,০০০ মানুষের সামনে যখন আমি ইংরেজিতে কথা বলছি, তখন আমার আসলে কনফিডেন্সটা হচ্ছে বুস্ট হয়। এবং আমি আম উইদিন ড্যাফোডিল এবং ড্যাফোডিলের বাহিরেও আমি অনেক মানুষের সাথে কমিউনিকেট করি। যেখানেই আমি একজন রিসোর্সফুল মানুষ পেতাম তাকেই আমি অ্যাপ্রোচ করতাম। যে আমি আপনার জার্নি সম্পর্কে জেনেছি। আমি ইন্টারেস্টেড যে আপনি কিভাবে হচ্ছে আ এই স্কলারশিপটাতে গেলেন। আমাকে একটু কিছু অ্যাডভাইস দেন। আমাকে একটু বলেন। আমি অনেক ইন্টারেস্টেড। তো তখন যারা যাদের সাথে আমার দেখা হয়েছে তারা আমাকে এত enthusiastic দেখে তারা আস্তে, আস্তে আমাকে অ্যাডভাইস করা শুরু করলো। ওকে ডু দিস, ডু দ্যাট, এটা করো, ওইটা করো। এভাবে আম কিভাবে এসওপি লিখতে হয় সেটাও আমি জানতাম না। তো তখন আমি আস্তে, আস্তে নিজের রাইটিং স্কিল বেটার করা শুরু করলাম। এসওপি কিভাবে লিখতে হয় সেটা শিখলাম। দেন আস্তে, আস্তে তারপরে হচ্ছে ২০২৩ সালে আমি আমার ১ম এক্সচেঞ্জ প্রোগ্রামে যাই। which was fully funded by European Union, Erasmus Plus exchange program এবং সেই প্রোগ্রামটা আমি বলব যে বাংলাদেশ থেকে সুইডেনের যে জার্নিটা it was life transforming ওকে। মানে আমি বাংলাদেশী একজন আর্লি 20s এর একটা মেয়ে যে জীবনে কোনোদিন ঢাকার বাহিরে যায়নি, সে তার জীবনের ১ম ফ্লাইট ধরে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া, সেখানে আ একটা ডর্মে ১৫ জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে থাকা, তাদের সাথে শেয়ার করে কিচেনে রান্না করা, আবার ক্লাসে যাওয়া, ক্লাস থেকে ফেরত আসা, পাবলিক ট্রান্সপোর্ট ফিগার আউট করা, সেখানে গ্রোসারি করার মানে নিজের একটা লাইফ কমপ্লিটলি একা হাতে মেইনটেইন করা। হুম, হুম। সেই জিনিসটা আমাকে আসলে মনে হয় যে অ্যাজ আ পারসন অনেক বেশি সেলফ রিয়ালাইজেশন দেয় যে আমি নিজেকে ঠিক যতটুকু স্ট্রং মনে করি, আমি তার থেকে অনেক কিছু আসলে হয়তো করতে পারি যেটা আমি নিজেও জানি না।
তো সেখান থেকে আসার পরে তো আরো বেশ কয়েক জায়গায় যাওয়া হয়েছে। তো মোটামুটি আমার স্টার্টিং এর জার্নিটা এটাই ছিল। সাদিয়া আপু, তার মানে ২০২৩ থেকে আপনার ১ম ইন্টারন্যাশনাল যাত্রাটা শুরু হয়। তো জানতে চাচ্ছি যে ১ম যখন ইন্টারন্যাশনালি কোথাও বাইরে গেলেন, ১ম এয়ারপোর্টে গেলেন, একটা এরোপ্লেনে জার্নি করলেন। এই জার্নিটা আপনি একা, একা করেছেন স্টুডেন্ট অবস্থায়। তখনকার যে এক্সপেরিয়েন্সটা, এক্সাইটমেন্টটা এটা আমাদেরকে একটু বলবেন। এক্সাইটমেন্ট এর থেকেও আমার কাছে মনে হয় যে ওই টাইমটাতে আমি এমন একটা সিচুয়েশন থ্রু করে যাচ্ছিলাম যে আম যে কোনোদিন ঢাকার বাহিরে যায়নি, সে যাচ্ছে ইউরোপে অল অ্যালোন। কেউ নাই আমার সাথে। ওইখানে আমার গার্ডিয়ান আমি নিজেই। তো ওই টাইমটাতে আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি ওভারওয়েলমড ফিল করছিলাম। যে ইটস ফাইনালি হ্যাপেনিং। যে আমি অনেক দিনের পরিশ্রমের পরে ফাইনালি যেতে পারছি। ইটস ফাইনালি হ্যাপেনিং। এবং ১ম ফ্লাইটের এক্সপেরিয়েন্স যদি বলি, ১ম ফ্লাইটের এক্সপেরিয়েন্স ওয়াজ হরিবল ফর মি। কেন, আমার কেন, কেন হরিবল? কেন আপনার কারণ আমি জানতাম যে ক্যাবিন প্রেশারে অনেকের হচ্ছে কানে ব্যথা হয়। তো আমি এই ব্যাপারটাকে ওইভাবে অত একটা পাত্তা দেইনি। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা এতই সিরিয়াস ছিল যে আমার সুইডেন পৌঁছানোর পরেও অলমোস্ট ৭ দিন আমি কানে প্রপারলি শুনতে পাইনি। অ্যান্ড ওই ব্যথাটা অনেকদিন পর্যন্ত ছিল। অ্যান্ড তখন আমি এত ভয় পেয়েছিলাম যে আচ্ছা আমার আসার সময় যদি এই অবস্থা হয়, আমি ফেরত যাওয়ার সময় আমার কি অবস্থা হবে? ওইটা ভেবে আমি অনেক ভয় ছিলাম। কিন্তু তারপরে আমি আবার ইউরোপে তো অনেক বেশি ট্রাভেল করেছি। অনেকগুলো দেশে গিয়েছি। প্রায় ৭ টা দেশে হচ্ছে আমার ইউরোপে যাওয়া হয়েছে। তো পরে আস্তে, আস্তে আরকি ওটা used to হয়ে গেছি। কিন্তু ১ম ফ্লাইটের এক্সপেরিয়েন্স আসলে সব মানুষের জন্যই অনেক স্পেশাল হয়। এটা ২০২৩ সালের আগস্টের ২৫ তারিখ ছিল। তারিখটা আমার এখনো মনে আছে। ওকে, তার মানে হয়তো জার্নিটা আসলেই অনেক মানে মেমোরেবল ছিল। তার জন্যই আপনার একদম ডেট সহ মনে আছে। আচ্ছা, আপনি বললেন যে ইউরোপ কান্ট্রিতে আপনি একা, একা মানে ঘুরেছেন। তো যতদূর জানতে পারলাম, এই যে এই একা, একা ঘোরা একটা সপ্তাহ বাইরের একটা দেশে, যেখানে আপনি ঢাকার বাইরেও বের হননি বলে আপনি জানালেন। তো তখন কি মনে হয়েছে যে তখন কি সেলফ রিয়ালাইজেশন মাঝে মধ্যে হয়েছে যে মানে আমি ঢাকা থেকে বাংলাদেশ থেকে এখন এখানে ঘুরছি। নিজেকে কি প্রাউড মনে হয়েছে? আহ এটা একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা পৃথিবী যত বেশি দেখি, যত বেশি ঘুরি, তত আসলে একটা প্রাইড কাজ করে যে I have achieved something bigger. বাট আমার ক্ষেত্রে আমি দুনিয়া যত বেশি দেখেছি, যত জায়গায় ঘোরার আমার সুযোগ হয়েছে, আমি এখনো পর্যন্ত প্রায় ১০ টা দেশে গিয়েছি। তো আমার ক্ষেত্রে আমি যত জায়গায় গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আম নিজেকে অনেক বেশি ক্ষুদ্র মনে হয়েছে যে পৃথিবীতে আসলে জানার অনেক কিছু আছে, দেখার অনেক কিছু আছে। আ যেটা হয়তো ঢাকায় বসে আমি কোনোদিন রিয়ালাইজও করতে পারি নাই যে প্যারিসে যাওয়ার পরে আমার কাছে মনে হবে যে আই এম ইন হোম। মানে হুম, হুম, হুম। পুরা পৃথিবীতে আমাকে যদি কেউ বলে যে পৃথিবীর একটা সিটি যেটাকে আমার চুজ করতে হবে যে যেখানে আমি থাকতে চাই, I would definitely choose প্যারিস। আমার প্যারিস যাওয়ার পরে এটা মনে হয়েছে। আবার যখন আমি ইজিপ্ট গিয়েছিলাম তখন আমার আম প্রত্যেকটা দিন মনে হয়েছে যে আমার বিস্ময়ে কেটেছে। হুম। যে মানুষ কিভাবে মডার্ন টেকনোলজি ছাড়া কিভাবে মানুষ পিরামিড তৈরি করতে পারে? কিভাবে আম এত বড়, বড় একেকটা স্কাল্পচার এগুলা কিভাবে এত আম সুন্দর করে, এত পারফেক্টলি মাপঝোঁক নিয়ে কিভাবে মডার্ন টেকনোলজি ছাড়া বানানো সম্ভব? তো আমার কাছে মনে হয় যে আমি যত বয়স বাড়ছে, যত সব জায়গায় যাচ্ছি, ঘুরছি, দেখছি, তত আমার কাছে নিজেকে অনেক বেশি ক্ষুদ্র মনে হয় পৃথিবীর সবকিছুর সামনে। আচ্ছা, জানতে পারলাম যে আপনি এ পর্যন্ত ১০ টা দেশে ঘুরেছেন অ্যান্ড ইউ আর স্টিল এ স্টুডেন্ট। আমাদের মতো স্টুডেন্টের জন্য এটা কিন্তু একটা ড্রিম হুইচ ইউ আর লিভিং। ঠিক আছে? মানে স্টুডেন্ট অবস্থায় ১০ টা দেশে আমি স্কলারশিপে যাবো, ঘুরবো, এত এক্সপেরিয়েন্স, এত কিছু লিমিটেড একটা সময়। এটা অ্যাকচুয়ালি একটা ড্রিম। তো আ আমি জানতে চাচ্ছি যে আপনার এই যাত্রাটা হয়তো ২০২২-২৩ থেকে শুরু হয়নি। আপনাকে যেহেতু আপনি আমার সবথেকে পছন্দের সিনিয়র, আমি আপনাকে অনেক আগে থেকে চিনি। তো আপনার এই জার্নিটা সম্পর্কে আমি একটু হলেও অবগত যে
আপনি ছোটবেলা থেকেই ডিবেট করেছেন, কবিতা আবৃত্তি করেছেন, সবকিছু প্রোগ্রাম হোস্টিং করেছেন। ইউ আর মাই ইন্সপিরেশন। Th- I don't think so. I'm someone to be an inspiration, but অফ thank কোর্স you. ইউ আর, অফ Thank you. কোর্স ইউ আর। Taking it as a compliment. এবারে আমি জানতে চাচ্ছি যে এই যে জার্নিটা, এই জার্নিটাকে আপনি ঠিক কিভাবে এক্সপ্লেন করবেন? ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসে এই জার্নিটাকে আপনি আরো ভাস্টলি এক্সপ্লোর করেছেন বাইরের দেশে গিয়ে, সুযোগগুলো পেয়েছেন। এই জার্নিটা নিয়ে একটু বলুন। আচ্ছা, আমার যদি একদম ছোটবেলা থেকে শুরু করতে হয়, তাহলে আমি হচ্ছে আম সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি ধামরাইতে। আমার বেড়ে ওঠা ধামরাইতেই। আমি সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি, তারপরে সরকারি হাই স্কুলে পড়েছি। দেন বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজে আমার এইচএসসি কমপ্লিট করেছি। এবং তারপরে আমি আনফরচুনেটলি বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টের মতনই অ্যাডমিশন টেস্টে কোথাও ভালো জায়গায় আমার পছন্দের সাবজেক্টে হচ্ছে আমার চান্স হয়নি দেখে আমি মিরপুর বাংলা কলেজে কেমিস্ট্রিতে ভর্তি হয়েছিলাম ওকে। প্রথমে। অ্যান্ড ওই জার্নিটা ওয়াজ হরেবল ফর মি। আই ড্রপড আউট অ্যান্ড দেন আই স্টার্টেড অ্যাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল আচ্ছা, এই ইউনিভার্সিটি। এই জার্নিটা যে ড্রপড আউট হওয়ার একটা জার্নি, করোনার সময় অনেক স্টুডেন্টরা এগুলো কিন্তু ফেস করেছে। অনেক ধরনের প্রবলেমস হয়েছে, অনেকেই কন্টিনিউ করতে পারেনি। বাট সেখান থেকে আপনার একটা আপরাইজিং জার্নি আছে। এই কার্ভটা যেটা শুধু উপরেই উঠছে, নিচে আর নামছে না। এই ব্যাপারে ভাস্টলি জানতে চাই। আম এই ব্যাপারে আমি বলব যে এখানে আমার আশেপাশের মানুষদের আসলে অবদান অনেক বেশি। আমি যখন করোনার সময় পড়াশোনা ছেড়ে দেই, আম তখন আমাকে আসলে কয়েকজন কাছের মানুষ অনেক বেশি গাইড করেছেন। তারা আসলে একটা সময় হয় কি মানুষ অনেক পোটেনশিয়াল থাকা সত্ত্বেও মানুষ কিন্তু নিজের পোটেনশিয়াল নিজে আসলে আত্মপলব্ধিটা আসে না যে আমি আসলে ঠিক কি করতে পারি, আমি হুম, কোথায় হুম, যেতে হুম, পারি, আমার হুম, আম পাওয়ার আসলে কতটুকু। হুম। তো সেই জায়গা থেকে আমার খুব কাছের একজন বন্ধু আমাকে আরকি অনেক গাইড করেছিলেন। উনি আমাকে বুঝিয়েছিলেন যে আম উনি আমাকে একটা কথা বলেছিলেন যে, "এখন যদি তুমি শুরু করো, ৪ বছর পরে শেষ হয়ে যাবে। সেটা কোনো না কোনো দিকে যাবে। হয় ভালো হবে, নয় খারাপ হবে, কিছু একটা হবে। বাট এখন যদি তুমি শুরুই না করো, তুমি সারা জীবন আফসোস করবে। তো হুম, হুম, সারা হুম। জীবন আফসোস করার থেকে বেটার তোমার মনে যদি কিছু থাকে যে হ্যাঁ, আমি পড়াশোনাটা আরেকবার করতে চাই, পড়াশোনাটার প্রতি আমার একটা ভালোবাসা আছে, আমি পড়াশোনাটা করতে চাই মনোযোগ দিয়ে, তাহলে ইউ শুড স্টার্ট নাও অর নেভার।" অ্যান্ড ওই জিনিসটা আমাকে আসলে রিয়ালাইজ করিয়েছিল যে I should give it a try. One more try. দেখা যাক। অবভিয়াসলি, জীবন অবভিয়াসলি। আসলে আমার জন্য হাতে কি নিয়ে অপেক্ষা করছে। বিকজ লাইফ ইজ লাইক আ বক্স অফ চকোলেট। ইউ নেভার নো যে নেক্সট সারপ্রাইজটা কি? অবভিয়াসলি, অবভিয়াসলি। আপনি যেটা বললেন যে ইউ শুড ট্রাই, ইউ শুড গিভ ইট আ ট্রাই। এইটা আসলে একটা সত্যি কথা। আমার খুব পছন্দের একটা মুভি 'লাইফ ইন এ মেট্রো'। সেখানে ইরফান খান বলেছিলেন যে, "যদি তুমি গাড়ি নিয়ে রাস্তায় বের না হও, তাহলে তুমি জানবা কিভাবে যে রাস্তায় জ্যাম আছে নাকি রাস্তা ফাঁকা নাকি কি?" আপনার সাথে এটা খুব রিলেটেবল মনে হচ্ছে যে আসলেই আপনি যদি আ ওই ন্যাশনাল থেকে ড্রপ আউট হওয়ার পর আপনি যদি বলতেন যে, "না হচ্ছে না। আমি নিজের মতো থাকবো, এটা আর করব না।" তাহলে আজকের এই সাদিয়া আপু যে তরুণদের এতভাবে ইন্সপায়ার করছে, সেই সাদিয়া আপুকে হয়তো আমরা পেতাম না। আসলেই আমাকে ইন্সপায়ার করে। আর আমি তো আগেই বলে দিয়েছি আপু আমার ফেভারিট সিনিয়র আপু। আর আপুর কথা বলার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কেন আপু আমার ফেভারিট সিনিয়র আপু। আচ্ছা, এবারে আরো অনেক কিছু জানার আছে। তো আমি আবার ব্যাক করছি আপনার ইন্টারন্যাশনাল যে ঘোরাঘুরি। আমি না এখান থেকে এখন পর্যন্ত বেরই হতে পারি নাই। যে আপনি অলরেডি ১০ টা কান্ট্রি ঘুরে ফেলেছেন। আমি এখন পর্যন্ত এখান থেকে বের হতে পারি নাই। অ্যান্ড I know my audiences are equally excited. তো এই যে এই ১০ টা কান্ট্রি একদম স্ক্র্যাচ থেকে শুরু করেন। একদম ফার্স্ট থেকে শুরু করেন। আমি সব জানতে চাই। আচ্ছা, সব যদি জানতে চাও তাহলে আবার ফেরত যেতে হবে ২০২৩ সালে। ওকে। আমি আমার ইরাসমাস এক্সচেঞ্জ প্রোগ্রামে যাই। এখন আম এইখানে আমি জানি অনেকেই অনেক বেশি কিউরিয়াস হবে একটা জিনিস জানতে যে আমি একটা মেয়ে হুম, হুম, এবং হুম। অনেকেই হয়তো জানেন যে আম আ বাংলাদেশে আসলে মেয়েদের সেফটি নিয়ে আমরা অনেক বেশি কনসার্নড।
আমরা কনসার্ন ওই জিনিসটা নিয়েই হই যেটা আসলে আমরা এনশিওর করতে পারি না, রাইট? অবভিয়াসলি। তো দেখা যায় যে বাংলাদেশে ঢাকায় আমি কখনো সন্ধ্যার পরে বাসার বাহিরে থাকি নাই। আমি সবসময় সব জায়গায় আমি চ্যানেল আইতে প্রোগ্রাম করেছি। আমার আম্মা আব্বা আমার সাথে ছিলেন। আমি হুম, হুম, হুম। যেখানেই গিয়েছি সবসময় আমার আম্মা আব্বা আমার সাথে ছায়ার মতো ছিলেন। তো সেই জায়গা থেকে উনারা অনেক বেশি কনসার্নড ছিলেন যখন আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি দেশের বাহিরে যেতে চাই। তো আমার আম্মা আমাকে আমি যখন সুইডেন যাই একটাই শর্ত দেয়, "তুমি সুইডেন যাচ্ছ পড়তে, তুমি ওইখানে ৬ মাস থাকবা অ্যান্ড ৬ মাস পরে ওইখান থেকে সোজা ফ্লাইট ধরে বাসায় ফেরত আসবা। মাঝখানে তুমি জার্মানি যাবা, তোমার বোনের সাথে দেখা করবা, দ্যাটস ইট। এর বাহিরে আমি যেন না শুনি তুমি অন্য কোথাও গিয়েছো।" কিন্তু যেটা বলে না যে forbidden things attracts the most, ইয়েস, আমার ইয়েস। ক্ষেত্রে ওইটাই হয়েছে। আমি যাওয়ার পর থেকে আমি মোটামুটি ১-১.৫ মাস সময় নিয়েছি টু সেটল ডাউন। কারণ ওকে। আমি আসলে আমার এনভায়রনমেন্টটা বুঝার চেষ্টা করেছি যে এখানে আসলে কিরকম সবকিছু। এখানে কি আসলে সেফ? কারণ আমার কাছে মনে হয় যে আমি জীবনে ততটুকু রিস্ক নিতে পছন্দ করি যতটুকু রিস্ক আসলে ক্যালকুলেটিভ রিস্ক। হুম, হুম, হুম। মানে রিস্ক আর ক্যালকুলেটিভ রিস্কের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি এমন কোনো রিস্ক নেই না যেই রিস্ক আসলে ক্যালকুলেটিভলি আমাকে বলবে যে এই রিস্কটা নেওয়ার পর আমি ক্ষতিগ্রস্ত হব। হুম, হুম। তো আমি ২-২.৫ মাস সময় নেওয়ার পরে তারপরে আমি আস্তে, আস্তে বুঝলাম যে ওকে ফাইন, এখানে তো সবাই সোলো ট্রিপ দিচ্ছে। এখানে তো সবাই দেশ-বিদেশ ঘুরতে যাচ্ছে। এইখানে তো ঘোরাঘুরি অনেক সেফ। মানে রাত যতই হোক না কেন আমি একা যদি রাস্তায় বের হই, হুম, আই এম সেফ হিয়ার। হুম। তো তখন আমি রিয়ালাইজ করার পরে ১ম আমি গেলাম হচ্ছে প্যারিস। প্যারিসে আমি ৪ দিন ছিলাম। আ ওভারঅল মানে ৫ দিনের মতোই ছিলাম আরকি। ৫ম দিন আরকি আমি প্যারিস আচ্ছা, থেকে তখন দেন গেলাম। আন্টির রিঅ্যাকশনটা কি ছিল? সে কি জানতে পেরেছে যে আপনি আমার ওখানে আমার আম্মা পুরা টাইম আয়াতুল কুরসি পড়েছে। আমার আম্মা পুরা টাইম শুধু আয়াতুল কুরসি পড়েছে আর বাংলাদেশ থেকে আমাকে ফু দিয়েছে। বাট হ্যাঁ, I was making sure যে I was maintaining the proper communication with her, যে হ্যাঁ, এখন আমি এইখানে আছি, এই জায়গায় আছি, এটা খেয়েছি। নেক্সট আমি এখানে যাচ্ছি, আগামী ২ ঘন্টা আমি এটা করব, নেক্সট আমি ওখানে যাব। আমি সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজ ছিল আম্মাকে ফোন দিয়ে একটা ওভারঅল সারাদিনের ব্রিফ দেওয়া। হুম, হুম, হুম। অ্যান্ড হয়তো আমি মিডল অফ দ্য ডে একটা কল দিতে পারলে দিতাম, আদারওয়াইজ আমি বিকালে আবার আরেকটা কল দিতাম যে হ্যাঁ, সারাদিন আমি এগুলো করেছি, আই এম ডান উইথ মাই ডে, এখন আমি হোটেলে ফেরত যাচ্ছি বা এখন আমি বাসায় ফেরত যাচ্ছি, আই এম গোনা টেক রেস্ট অ্যান্ড আমি তোমাকে আবার আই'll কিপ ইউ আপডেটেড। সো এইভাবে দেন হচ্ছে প্যারিস, প্যারিস থেকে বেলজিয়াম, বেলজিয়াম থেকে নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস থেকে আবার আমি সুইডেনে ফেরত আসি ৩ টা দেশ ঘুরে। তারপরে আবার হচ্ছে আমি যাই হচ্ছে ফিনল্যান্ডে, ফিনল্যান্ডের পরে আবার আমি যাই হচ্ছে জার্মানিতে। তো এইভাবে আরকি আস্তে, 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 আস্তে মানে আমার ঘোরাঘুরি চলতে থাকে। অ্যান্ড আমি চেষ্টা করেছি যে ইউরোপে ঠিক যতগুলা মোড অফ ট্রান্সপোর্টেশন আছে হুম। সবগুলা কভার করার। আমি বাস জার্নি করেছি, ট্রেন জার্নি করেছি, ট্রাম জার্নি করেছি, আমি ক্রুজে জার্নি করেছি, আমি ফ্লাইট নিয়েছি। আমি চেষ্টা করেছি সব টাইপ অফ জার্নি আরকি এক্সপেরিয়েন্স করে ওহ আসার ওখান মাই থেকে। গড! ওহ মাই গড! এখন আমার মনে হচ্ছে যে আপনার সাথে লাগেজে করে যদি আমি ঢুকে যেতাম, আপনি হয়তো একটু বিপদে পড়তেন চেকিং এর সময়। কিন্তু তাও আমার অনেক জায়গা ঘোরা হইতো। না, আমি তোমাকে নিয়ে যেতে পারলে আসলে আমি অনেক খুশি হতাম। কারণ আমার কাছে মনে হয় যে একা একটা জিনিস এক্সপ্লোর করলে মানুষের আত্মোপলব্ধি হয় যে আমি অনেক স্ট্রং। হুম, বাট গ্রুপের সাথে ঘুরলে তখন একটা আত্মোপলব্ধি হয় যে আমি অনেক পেশেন্ট। হুম, হুম। কারণ গ্রুপে অনেকজন মানুষের সাথে একসাথে কোলাবোরেট করে সবাই কে নিয়ে আগানো, একটা আইটিনারি ফলো করা, ইটস ওয়ে ডিফিকাল্ট দ্যান ট্রাভেলিং অল অ্যালোন। সো আমার কাছে মনে হয় যে তোমাকে নিয়ে গেলে হয়তো আমার আরো অনেক কিছু লার্নিং হতো। শুরুতে আপনি একটা কথা বললেন যে এক্সচেঞ্জ ইভেন্টে ২৩ সালে আপনি সুইডেনে গিয়েছেন। তারপর সেখান থেকে জার্নি শুরু হয়েছে। তো আচ্ছা, ড্যাফোডিলে পড়া একজন স্টুডেন্ট, একজন ড্যাফোডিলিয়ানের জন্য কি এই এক্সচেঞ্জ ইভেন্টটা ইজিলি গ্র্যাব করা সম্ভব? এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আ আমাকে যদি এই ব্যাপারে জিজ্ঞেস করো, যেহেতু আমার আসলে এর আগেও ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার একটা সুযোগ হয়েছে বা আমি যেহেতু আগেও লিডারশিপ ইনিশিয়েটিভ এর সাথে যুক্ত ছিলাম, আমার অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন সারা বাংলাদেশে ঘুরে দেখার সুযোগ হয়েছে। হুম, হুম। সেই দিক থেকে যদি বলতে হয় যে এক্সচেঞ্জ অপরচুনিটিজ এর জন্য ড্যাফোডিল ইজ দ্য বেস্ট অপশন। বিকজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ১৫০ প্লাস ইউনিভার্সিটির এমওইউ আছে। ওকে। দ্যাট মিনস ১৫০ প্লাস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের পার্টনার।
সেখানে আমরা চাইলে এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে পারি, আমরা চাইলে কনফারেন্সেসে যেতে পারি। অনেকের দেখা যায় যে ৬ মাসের এক্সচেঞ্জ প্রোগ্রাম অনেক বড় একটা প্রোগ্রাম। এত বড় প্রোগ্রামে যদি কেউ না যেতে চায় সেই ক্ষেত্রে যেরকম আমি ২ টা শর্ট প্রোগ্রামেও গিয়েছিলাম ২০২৪ সালে। হুম, আমি হুম, হুম। COP29 সিমুলেশন কনফারেন্সে গিয়েছিলাম এবং COP29 কনফারেন্সেও গিয়েছিলাম। যেগুলো 1 উইক করেছিল। COP29 সিমুলেশন কনফারেন্সের ব্যাপারেও কিন্তু আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাধ্যমেই জানতে পেরেছি। বিকজ হুম, ব্রিটিশ ইউনিভার্সিটি অ্যান্ড ইজিপ্ট ছিল সেটার অর্গানাইজার অ্যান্ড তারা হচ্ছে আমাদের পার্টনার ইউনিভার্সিটি। হুম, হুম, সো এই দিক থেকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলব যে যাদের আরকি ইন্টারেস্ট হুম, যে হ্যাঁ, আমি ইন্টারন্যাশনালি গ্রো করতে চাই, আমি অনেক জায়গায় যেতে চাই, আমি দেখতে চাই, আমি এক্সপ্লোর করতে চাই। সিটিং ইন বাংলাদেশ এই অপরচুনিটিস গুলা কিন্তু অনেক কম। হুম, 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 শুধুমাত্র যখন আমি অনার্স কিংবা মাস্টার্স করতে বাহিরে যাই, তখন দেখা যায় যে এই অপরচুনিটিস গুলা খুব এভেইলেবল হয়। হুম। বাট বাংলাদেশে থেকে অনার্স পড়া অবস্থায় একাডেমিক্যালি এনভায়রনমেন্টটা কিরকম ওয়ার্লড ওয়াইড সেটা এক্সপেরিয়েন্স করার জন্য আমার কাছে মনে হয় যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হ্যাজ আ ভাস্ট অপরচুনিটি অ্যান্ড যেটা এমন না যে খুবই অল্প সংখ্যক অপরচুনিটি যেটা খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট গ্র্যাব করতে পারে। আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রামটা খুবই কমন কালচার। হুম, হুম, আমাদের এখানকার স্টুডেন্টরা দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টই এট লিস্ট একটা সেমিস্টার সেটা ফিজিক্যালি এক্সচেঞ্জ হোক অথবা ভার্চুয়ালি হোক, সবাই কিন্তু করে কম আর বেশি। হুম, হুম, তো হুম। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ইটস আ গ্রেট অপরচুনিটি। আসলেই আমি এই যে এক্সচেঞ্জ ইভেন্টে পার্টিসিপেট করা অনেকগুলো স্টুডেন্টের সাথে আমার অপিনিয়ন এক্সচেঞ্জ করেছি। তারা তাদের প্রত্যেকের আসলে এক্সপেরিয়েন্স গুলো এমনই। জার্নি গুলা স্ক্র্যাচ থেকে শুরু হয়েছে দেন আস্তে, আস্তে বাট সবথেকে যেটা বেশি ইম্পোর্টেন্ট কি সেটা হচ্ছে আপু আপনার নিজের ট্যালেন্ট, নিজের আত্মবিশ্বাস। when you are confident enough যে হ্যাঁ, আমি এতটুকু যোগ্য যে আমি বাইরের দেশে গিয়ে পারবো। আপনি যেরকম বললেন আপনি অনেক জায়গায় ঘুরেছেন। আপনি একটা কনজারভেটিভ মেবি আপনার ফ্যামিলি আপনার এত বেশি আপনি হয়তো এক্সট্রোভার্ট ছিলেন না। বাট স্টিল আপনি বাইরের দেশে যেতে পেরেছেন। আপনি এত জায়গায় ঘুরেছেন। এক্সপেরিয়েন্স গুলা গ্যাদার করেছেন ১০ টা দেশ। এতগুলো এক্সপেরিয়েন্স আপনার ঝুলিতে। তো মানে এই জিনিসগুলা সবকিছু মিলে এতদিন পরে আপনার সাথে কথা বলছি না মানে আমি নিজে প্রসেস করতে পারছি না যে কোনটা রেখে কোনটা বলব। আসলেই। তো আপনি বললেন যে আপনার মা আপনাকে সবসময় হচ্ছে ফোনের উপর রেখেছে বা আপনি মেসেজ দিয়েছেন তাকে ইনফর্ম করেছেন। তো আপনার এই জার্নিটাতে ফ্যামিলিগত দিক থেকে কি টাইপের সাপোর্ট আপনি পেয়েছেন? ফ্রেন্ডসদের থেকেও কি টাইপের সাপোর্ট পেয়েছেন? আম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি বলি যে আম আমি কিন্তু আবার পড়াশোনাটা স্টার্ট করার জন্য ইন্সপায়ার্ড হয়েছিলাম ফ্রম আ ফ্রেন্ড। হুম, হুম, আমার ফ্রেন্ড। তখন আমার বাসা থেকে আমাকে বলেছিল যে, "তোমার কি মনে হয়?" হুম, আমার আব্বা-আম্মা আমাকে ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছে সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। আমার আম্মা অলওয়েজ একটা কথা বলে যে, "আল্লাহর কাছেও যদি কিছু চাইতে হয়, তুমি আগে নিজেকে নিজে অ্যাসেস করো যে তুমি কি এটা পাওয়ার যোগ্য? হুম, হুম, তারপরে হুম, তুমি আল্লাহর কাছে চাও। হুম, অন্যায় কোনো আবদার বাবা-মার কাছে তো কখনো করবাই না, ইভেন আল্লাহর কাছেও কইরো না। তুমি নিজেকে নিজে আগে অ্যাসেস করো যে হ্যাঁ, আমি এটা পাওয়ার যোগ্য, আমি এটার জন্য এনাফ পরিশ্রম করেছি। এরপরে আল্লাহ দিবে কি দিবে না সেটা হচ্ছে আল্লাহর উপরে।" হুম, 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 তো সেই জায়গা থেকে আমার কাছে আসলে মনে হয় যে আমার ফ্যামিলি আমাকে যেরকম আমাকে শিখিয়েছে নিজেকে নিজে অ্যাসেস করতে, তারা আসলে অ্যাসেস করতে হয়তো পেরেছিল। যে আমার বাবা-মার কোথাও না কোথাও একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ, ঠিক আছে গেলে আমি কিছু না কিছু ভালো তো অ্যাচিভ করে আসতেই পারবো। এই কনফিডেন্সটা আসার একটা ব্যাক স্টোরি যদি আমাকে বলতে হয়, আমি তখন ক্লাস 6 এ পড়ি। হুম, আমি সদ্য হাই স্কুলে উঠেছি। আমার আব্বা হচ্ছে আমাদের এলাকার মসজিদের ইমাম। সো আমার আব্বাকে সবাই চেনেন। কিন্তু বেশিরভাগ মানুষই এটা জানেন না যে আমি আমার আব্বার মেয়ে। তো আমার আম্মা একদিন আমার আব্বাকে বলেছিলেন যে, "তুমি একটা কাজ করো। তুমি ওকে স্কুলে নিয়ে যাও আর টিচারদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আসো যে ও তোমার মেয়ে।" তো তখন সেই ক্লাস 6 এ পড়া অবস্থায় আমার আব্বা আমাকে একটা উত্তর দিয়েছিলেন যে, আম "নিজের পরিচয়ে পরিচিত হও। হুম, যেদিন স্কুলে গেলে তোমার টিচাররা আমাকে তোমার আব্বা হিসেবে চিনবে, আমি সেই দিন যাব।" অ্যান্ড এটা আমি জানি না তুমি বিশ্বাস করবা নাকি। আমি ৫ বছর হাই স্কুলে পড়েছি। আমার আব্বা কোনদিনও স্কুলে যায় নাই। যেদিন আমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছি, উনি সেইদিন স্কুলে গিয়েছেন মিষ্টি নিয়ে। অ্যান্ড তখন টিচাররা বলেছিলেন যে, "আমাদের তো উল্টা আরো আপনাকে মিষ্টি খাওয়ানো উচিত। আপনি মিষ্টি নিয়ে আসছেন কেন? হুম, আপনার হুম, মেয়ে হুম, অনেক ভালো রেজাল্ট করেছে।" তো আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে আমার প্যারেন্টস এর অনেক বড় একটা অবদান যে ছোটবেলা থেকে তারা আমাকে আত্মনির্ভরশীল আর অনেক আত্মবিশ্বাসী করে হচ্ছে গড়ে তুলেছেন। যে হুম, 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 তুমি পারবা তখনই যখন তুমি এনাফ পরিশ্রম করবা। পরিশ্রমের কোনো বিকল্প নাই। হুম, এইটা আমাকে একদম ছোটবেলা থেকে আমার আব্বা, আম্মা, বড় বোন, বড় ভাই আমরা ফ্যামিলির
প্রত্যেকটা মেম্বার আমাকে একদম পুরা মাথার মধ্যে এই জিনিসটা গেঁথে দিয়েছে যে পরিশ্রমের কোনো বিকল্প নাই। হুম, হুম, অ্যান্ড হুম। তুমি যেটা চেষ্টা করো, তুমি যেটা চিন্তা করো, তুমি যেটা ম্যানিফেস্ট করো, তুমি যেটার জন্য সৎভাবে লেগে থাকো, সেটা টুডে, টুমরো, ১০ বছর পর, ২০ বছর পর হুম, সেটা হুম। তোমার হবেই। হুম, হুম, অ্যান্ড হুম। ওই আত্মবিশ্বাসের জায়গাটা আসলে আমার ছোটবেলা থেকে ছিল। আচ্ছা, তার মানে ওই যে শাহরুখ খান একটা জিনিস বলেছে না, অনেক শিদ্দাত দিয়ে যদি কিছু চাও, তো কোনো না কোনো সময় তোমার অ্যাচিভমেন্ট আসবেই। এই অ্যাকচুয়ালি ইটস ট্রু। এইটার সাথে আমি একটা জার্নি অনেক বেশি রিলেট করতে পারি। সেটা হচ্ছে আমার ইউএসএ যাওয়ার জার্নি। ইউএসএ তে আমি ১ম ২০২২ সালে এপ্লাই করি। ওকে। আউট অফ নোহোয়্যার আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম যে, আম আমি ইউএসএ তে যাবো। আমি ইউএসএ তে যাবো। হুম, হুম, অ্যান্ড ইটস মাই প্রমিস যে আমি ইউএসএ তে যাবো। আউট অফ নোহোয়্যার আমি হুম, কিন্তু তখন জানি না হাউ টু মানে রাইট অ্যাপ্লিকেশনস, হাউ টু রাইট এসওপিস, হাউ টু বিল্ড আ প্রোফাইল, ইন্টারভিউতে গিয়ে কিভাবে কথা বলতে হয়। যেরকম আমার কাছে মনে হয় যে ৪ বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি জানতাম না কিভাবে ইন্টারভিউতে গিয়ে কথা বলতে হয়। তো ওই সময়টাতে আই মেড আ ভেরি সিলি প্রমিস। হুম, অ্যান্ড সেই প্রমিস থেকে আমি প্রত্যেক বছর ২০২২, ২৩, ২৪, ২৫ ৪ বছর আমার হচ্ছে আমি ৪ টা বছর হুম, ইন এ রো প্রত্যেক বছর আমি এপ্লাই করেছি। কোনো না কোনো কারণে হয় নাই। ২০২৫ সালে ফান্ডিং পাওয়ার পরেও আমার ফান্ডিং হচ্ছে আম তখন ফান্ডিং ফ্রিজ হয়ে যায়। আমি যেতে পারি নাই। হুম, হুম, অ্যান্ড ২০২৬ সালে এসে আমি হচ্ছে ফাইনালি স্টেট ডিপার্টমেন্টের স্পন্সরড একটা প্রোগ্রামে রিসেন্টলি এই যে ইউএসএ থেকে ঘুরে আসলাম। তো ইউএসএ তে যাওয়ার পরে আমার একটা রিয়ালাইজেশন কাজ করলো যে আমি ২০২২ সালে যদি ইউএসএ তে যেতে পারতাম, যদি যেতে পারতাম, তখনকার আমি আর এখনকার আমির মধ্যে দিন আর রাতের পার্থক্য। তখন আমি অনেক কিছুই বুঝতাম না। হুম, হুম, I didn't know how to figure out my own voice, how to figure out my own opinion in a table. বাট এখন যখন আমি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে কথা বলি, আমি জানি অ্যাজ আ পারসন আমার অবস্থানটা কোথায়। অ্যাজ আ পারসন আমি ঠিক কোন ওয়েতে আগাচ্ছি, আমার ওপিনিয়নটা ঠিক কি, আমি নিজেকে জানি। অ্যান্ড আমি জানি যে আমার ন্যাশনাল ইন্টারেস্ট কোথায়। হুম, হুম। এইটাও কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। যখন অবশ্যই। যখন আমরা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে কথা বলি, তখন কিন্তু আমি ফাতেমাতুজ জোহরা সাদিয়া না। আমি বাংলাদেশ। হুম, হুম, রাইট? হুম। ইয়েস আমি ইউ আর। বাংলাদেশ। I'm the flag bearer there. তো তখন আমার ওপিনিয়ন কিন্তু শুধুমাত্র আমি নিজে, আমার এলাকা, আমার ঢাকা শহর, আম আমার ঢাকা ডিস্ট্রিক্ট এটার উপরে সীমাবদ্ধ না। হুম, আমার হুম। আমার ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে তখন আমার উপরে নির্ভর করে। তখন দে নো ইউ অ্যাজ এ বাংলাদেশী। আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ওখানে গিয়েছেন। অবশ্যই। আসলেই। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে যেই সময়ে যেটা হওয়ার সেটা সেই সময়ে হবে। আমরা অনেক সময় একটা কাজ অনেক বেশি ভুল করি। সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস নিয়ে রিগ্রেট করি যে, "I wish এই জিনিসটা আমি ৬ মাস আগে শিখতে পারতাম। হুম, I wish এই জিনিসটা আমি ১ বছর আগে শিখতে পারতাম। I wish এই জিনিসটা আমি ২ বছর আগে জানতে পারতাম।" হুম, আমার একটা জিনিস রিয়ালাইজেশন সেটা হচ্ছে যে পৃথিবীতে যেই জিনিসটা সময় আমাকে বা তোমাকে শেখাবে, হুম, সেই জিনিসটা কোনো কিছুই আসলে আমাদেরকে শিখাতে পারবে না। তো এইটা নিয়ে কখনোই আফসোস করা উচিত না যে ৬ মাস আগে কোন কাজটা করতে পারতাম। ৬ মাস আগে কোন জিনিসটা হতে পারত। হুম, সেই জিনিসটা হলে এখন আমার কোন বিপদটা থেকে আমি বাঁচতে পারতাম। হুম, হুম, সময় যেটা শিখানোর সেটা সময় শেখাবে। বাট সময়ের সাথে, সাথে মানুষকে ইভলভ করতে জানতে হবে। যে হুম, হ্যাঁ, আমি যেই ভুলগুলা পিছনে করেছি সেটা থেকে আসলে আমি কি শিখলাম? হুম, একটা মানুষের সাথে আমার কোনো একটা যদি ঝামেলা হয় বা কোনো একটা অর্গানাইজেশনাল যদি আমি কোনো একটা ঝামেলায় পড়ি, হুম, এই ঝামেলাটা সর্ট আউট করতে গিয়ে আমার মেইন গোল হবে শুধু এই ঝামেলাটাকে সর্ট আউট করা না। এই ঝামেলাটা কেন হয়েছিল হুম, সেই জিনিসটাকে রিয়ালাইজ করা, ওই প্রবলেম গুলাকে ফিগার আউট করা অ্যান্ড হুম, সেই প্রবলেমটা যাতে ফিউচারে না হয় সেটা বের করে নিয়ে আসা। আমার কাছে মনে হয় যে সময় আসলে আমাদেরকে অনেক কিছু শিখায়। হুম, সেই সময়টা নিজেকে নিজের দিতে হবে। হুম, হুম, যেরকম অ্যাজ আ স্টুডেন্ট আমার এখনো মনে আছে যখন আমি ইউনিভার্সিটির জার্নি শুরু করি, হুম, আমি তখন ৫ টা টিউশনি করতাম। আমি নিজেকে ফান্ড করেছি শুরু থেকেই। ইট ওয়াজ আ চয়েস। হুম, I wasn't bound to do it because আমার ফ্যামিলি থেকে আমি চাইলেই আমার এডুকেশনাল এক্সপেন্সেস নিতে পারতাম বাট I didn't do it. হুম, I funded myself. অ্যান্ড এটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ডাবল ট্রিপল পরিশ্রম করতে হয়েছে একটা সাধারণ স্টুডেন্টের থেকে যে কিনা পড়াশোনাটার খরচ ফ্যামিলি থেকে নিচ্ছেন। হুম, হুম, তো তখন আমি একটা জিনিস শিখেছি যে আম
পরিশ্রম যখন মানুষ করে তখন মানুষের আসলে হুম, স্ট্র্যাটেজিক হওয়া উচিত। যে টাইমের সাথে, সাথে ইভলভ করতে হবে, নতুন স্ট্র্যাটেজি শিখতে হবে। হুম। যে হ্যাঁ, ঠিক আছে। পাস্টে যেই ভুলগুলা হয়েছে সেই ভুলগুলা যাতে জীবনে আবার না হয়। অ্যান্ড সামনে ঠিক কি করলে সামনে এগিয়ে যাওয়া যাবে। I think this is the pipeline of success. মনে হচ্ছে পরিস্থিতিটা একটু গম্ভীর জোনে চলে আসছে। এত গম্ভীরতা আনা যাবে না। আপনার সাথে এতদিন পর গল্প করতে আসছি। আমার অনেক কিছু জানার আছে। জানতে চাচ্ছি এবারে যে আপনি COP29 এর ২ টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। এই ব্যাপারে একটু বলবেন। ২ টা ডিফারেন্ট কান্ট্রি। এই যে এই জিনিসটা একটু বলবেন। ২ টা ডিফারেন্ট কান্ট্রি। আচ্ছা, COP29 এর জার্নিটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই অনেক বেশি ডাইভার্স কাজ করতে পছন্দ করি। আর অনেকেই বলে যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। I think জ্যাক অফ অল ট্রেড হওয়া ইজ a credit. ইয়েস। মাস্টার মাস্টার একজন মানুষ অল্প কিছু জিনিসে হবে বা একটা জিনিসে হবে, দ্যাটস আ থিং। বাট আমার কাছে মনে হয় যে একটা মানুষের অনেক বেশি অনেক ধরনের জনরা আসলে এক্সপ্লোর করা উচিত। তো যেমন প্যারেন্টসরা আমাদের আগে বলতো যে প্রতিযোগিতা জেতার থেকে বড় কথা অংশগ্রহণ করা। তুমি আগে পার্টিসিপেট করো। ফার্স্ট, সেকেন্ড হবা সেটা বড় কথা না। আসলেই আমার মনে হয় জ্যাক অফ অল ট্রেড হওয়াটাই ইম্পোর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমি ছোটবেলা থেকে আমি পরিবেশ বিষয়ে অনেক বেশি সচেতন ছিলাম। মানে ওকে। আম আ আমাদের এই যে টেম্পারেচার অনেক বেশি রাইজ করছে। এম যদিও আমি একজন আইটির স্টুডেন্ট। হুম, তো আমি যখন সিআইএস ডিপার্টমেন্টে পড়তে আসি, আমার ভেতরে একটা কনসার্ন ছিল যে এই যে আমাদের হাজার, হাজার লাইনের কম্পিউটার কোড, এই যে আমাদের এত ভারী, ভারী ইকুইপমেন্টস, এই হুম, যে আমাদের এত বড়, বড় সুপার কম্পিউটারস, আমরা কিন্তু পরিবেশ দূষণের জন্য one of the major reasons. হুম, হুম, তো হুম, তখন আমার ভেতর থেকে একটা রিয়ালাইজেশন আসলো যে কিভাবে আমরা আসলে আমাদের এই টেক ইন্ডাস্ট্রিটাকে আরেকটু সাস্টেইনেবল বানাতে পারি। কারণ we have only one world. হুম, হুম, আমাদের এই পৃথিবীটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, we don't have any alternative. হুম, তো সেই জায়গা থেকে চিন্তা করে আমি আসলে সাস্টেইনেবল টেক এর উপরে একটু রিসার্চ করা শুরু করি। এবং সেই রিসার্চে আমি এটা খুব স্বল্প সময়ের রিসার্চেই আসলে COP29 সিমুলেশন কনফারেন্স যেটা, সেখানে এপ্লাই করেছিলাম। যে সিমুলেশন কনফারেন্সে আমার টার্গেট ছিল যে এখানে গিয়ে আমি শিখব। হুম, আমি শিখব যে কিভাবে আসলে পৃথিবীর এই যে জলবায়ুর যে সেক্টরটা আছে, হুম, এটার হুম, হুম। ভবিষ্যৎ নির্ধারণ হয় হচ্ছে কোপ কনফারেন্সে, ওকে। কনফারেন্স অফ দ্য পার্টিস। এইখানে আসলে নির্ধারণ করা হয় যে আগামী ১ বছর কিরকম ফান্ডিং হবে, কোথায়, কোথায় ফান্ডিং গুলা যাবে। বিভিন্ন দেশ মিলে নেগোশিয়েট করে যে হ্যাঁ, আমরা আপনাদের থেকে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছি বা আমরা আপনাদের থেকে এটা উপকৃত হচ্ছি। হুম, তো হুম, এই হুম, জিনিসটা আসলে এক্সপ্লোর করার জন্য আমি এপ্লাই করেছিলাম। অ্যান্ড ফরচুনেটলি তাদের আসলে আমার কাজ ভালো লেগেছিল। হুম, যে হুম, হুম, আমি যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাথে বিভিন্ন ধরনের ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, কমিউনিটি ক্লিন আপ প্রোগ্রাম, সাথে আমার যে এই এআই এন্ড টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ডকে আমি কিভাবে আরো বেশি হচ্ছে সাস্টেইনেবিলিটির দিকে নিয়ে যাওয়া যায়, এই জায়গার যে আমার রিসার্চটা এটা তাদের ভালো লেগেছিল। তো সেইখান থেকে আমি ইউএনডিপির একটা ফুল ফান্ডিং পাই। ৭ দিনের জন্য আমি ইজিপ্টে গিয়েছিলাম। অ্যান্ড ইজিপ্টে আমি অনেক কিছু দেখার সুযোগ পেয়েছি। অ্যান্ড লাকিলি ইজিপ্টে ১৪০ জন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হুম। যারা ৪০ টা দেশ থেকে এসছিলেন। তাদের মধ্যে আমি আবার টপ পারফর্মার হই ওইখানে। অ্যান্ড ওকে। ওইখানে টপ পারফর্মার হওয়ার পরে আমার কাছে একটা সুযোগ আসে। আসল যে মেইন যে কোপ 29 এর যে ইভেন্টটা হচ্ছিল আজারবাইজানে ওই বছর হয়েছে, সেখানে আমার আবার আরেকটা ফান্ডিং এর সুযোগ হয়। আ পরপর ২ মাসে আমি ২ টা দেশে গিয়েছিলাম। মানে আপনি একটা থেকে ইজিপ্টে আপনার পারফরম্যান্স ভালো ছিল। তার জন্য সেখান থেকে আপনি আরেকটা কান্ট্রিতে ঘুরতে পেরেছেন। জি। দ্যাটস ওয়ান্ডারফুল। আমি আমি বলব যে মানুষ বলে যে, "ইউ আর সো লাকি" বাট আমি বলি যে, "আম ব্লেসড।" অ্যান্ড ইংরেজিতে একটা কথা আছে যেটাকে আসলে আমি আমার ভার্সন করে বলতে চাই, সেটা হচ্ছে, "আম আল্লাহস ফেভারিট ক্রিয়েচার।" বিকজ আমি অনেক বেশি ব্লেসড ফিল করি যে পরিশ্রম আসলে সবাই করে। হুম, হুম, বাট সেই পরিশ্রমের ফলটা আসলে অনেক কম মানুষ পায়। এইখানে আমার কাছে মনে হয় যে ঠিক আমার জন্য যেটা কাজ করেছে, আমি রিসেন্টলি ইউএসএ তে যেখানে গিয়েছিলাম, গ্যালাপ ইনস্টিটিউশনে আমাদের স্ট্রেংথ এর উপরে একটা ২ দিনের খুব ইনটেনসিভ একটা প্রোগ্রাম হয়েছিল। ২ দিনের ইনটেনসিভ একটা ট্রেনিং টাইপ। তো হুম, ওইখানে যখন আমাদের স্ট্রেংথ অ্যাসেসমেন্ট করা হয়, হুম। আমার বিগেস্ট স্ট্রেংথ ওয়াজ স্ট্র্যাটেজিক। ওকে। অ্যান্ড গেস হোয়াট? ওইখানে 34 টা স্ট্রেংথ ছিল।
34th ওয়াজ হচ্ছে কনসিস্টেন্সি। যেটা যেটা দেখার পরে আমি আসলে আবিষ্কার করতে পেরেছি যে মাঝে মধ্যে যে এই যে আমার একাডেমিক গ্রাফ এইদিকে যায় আবার এদিকে যায়, এটার রিজনটা আসলে আই এম ভেরি ব্যাড এট কনসিস্টেন্সি, বাট আমি আসলে স্ট্র্যাটেজিক। সো ওকে। মানুষের জীবনে আসলে পরিশ্রম করা হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক অনেক বেশি কাজ করে। আই গেস বলা উচিত না, বাট আই গেস আম আ স্মার্ট ওয়ার্কার। অফ কোর্স ইউ আর। এর জন্য আপনি বর্তমানে এমন একটি জায়গায় আসতে পেরেছেন। সো আমি শুরুতেও একবার বলেছি যে ইউর গ্রাফ ইজ লাইক দিস। উপরেই না উঠছে বা শুধু। আম আমা কোনো মানুষের গ্রাফই কিন্তু আসলে এরকম হয় না। রাইট? ওকে। আম আমার গ্রাফ হচ্ছে এরকম, 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 এরকম। বাট একটা জিনিস যেটা হচ্ছে কনসিস্টেন্ট, আমি যখন আমার হাইয়েস্ট পয়েন্টে থাকি হুম। তখন আমি অলওয়েজ প্রিপেয়ার্ড ফর দ্য ডাউনফল। বিকজ আমি জানি যে কোনো কিছুই কিন্তু আমাদের জীবনে পার্মানেন্ট না। হুম, 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 সেটা হোক আমাদের সাকসেস, হোক আমাদের অ্যাচিভমেন্টস, হুম, হোক আমাদের সম্পর্ক। তোমার আমার জীবনটাই পার্মানেন্ট না। হুম। যেকোনো লাইফ সময় ইজ সো আনসার্টেন। যেকোনো সময় যেকোনো আনসার্টেইন কিছু হতে পারে। হুম, আমি আম গত ৫ বছরে যদি বলতে হয়, আমি আমার সবথেকে কাছের মানুষদের হুম, আমাকে ছেড়ে যাওয়া দেখেছি। আমি আমার সবথেকে কাছের মানুষদের দুনিয়া ছেড়ে যাওয়া দেখেছি। I I have lost like one of the most closest person of my life. আমার বড় খালা মারা গিয়েছেন। আমার অনেক ক্লোজ ফ্রেন্ডসদের সাথে এখন আমার ওইভাবে যোগাযোগ নাই। বা জীবনে আসলে অনেক ধরনের উত্থান-পতন গত ৫ বছরে আমি এক্সপেরিয়েন্স করেছি। হুম, হুম, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যেই জিনিসটার জন্য সবথেকে লিস্ট প্রিপেয়ার্ড থাকি হুম। সেটাই আমাদের সাথে হয়। সেটাই আমাদের সাথে হয়। যেটাকে আমরা আসলে মনে করি যে আমার সাথে যদি এই ঘটনাটা ঘটে, আমি আসলে কোনোদিনও ওভারকাম করতে পারব না। হুম, হুম, আমার কাছে মনে হয় যে ওই ঘটনাটার জন্য ঠিক ওই মোমেন্ট থেকে প্রিপেয়ার্ড হওয়া উচিত। হুম। বাট ওই ঘটনাটা আপনার সাথে ঘটে ইভেনচুয়ালি। আর আপনি ওখান থেকে ওভারকাম করেন। এবং ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট ডাজন্ট কিল ইউ মেক ইউ স্ট্রঙ্গার। তো মেবি ওই ঘটনাটা যেটা আপনি ভাবেন যে না এটা থেকে এটা হলে আমি পারবোই না, বাট আপনি ওটা ওটা আপনার সাথে হয়, আপনি ওভারকাম করেন অ্যান্ড ইউ বিকাম স্ট্রঙ্গার। আমার সাথে এরকম হয়েছে। এই ব্যাপারে আপনি যখন বলছিলেন আমার মনে মানে মন চাচ্ছে বলি আস 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 আস। আসলে আমার সাথে এরকম আসলে ঘটেছে। আসলে এটা আমাদের সবার জীবনেরই একটা কমন ফেনোমেনা যে অবভিয়াসলি। আমরা কখনোই কারো গ্রাফই এভাবে যায় না। হুম, আমাদের জীবন কিন্তু উত্থান পতনের একটা সংমিশ্রণ। হুম, হুম, কিন্তু যেটা হয় যে মানুষ শেষ পর্যন্ত টিকে থাকে তারাই যারা বিশ্বাস করে হুম। যে একটা খারাপ সময়ের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এটা সবসময় লাস্ট করবে না। ওকে। ইয়েস, এটা শেষ হয়ে যাবে। ইয়েস। খারাপ সময় শেষ হয়ে যায়। হুম, আমরা ইভলভ করতে শিখে যাই। যে জিনিসটা থেকে মনে হয় যে আম এই জিনিসটা যদি আমার সাথে না থাকে, এই জিনিসটা যদি আমার জীবনে না হয়, আমি বাঁচব না। হুম, হুম, ইভেনচুয়ালি আল্লাহ আমাদেরকে সেই জিনিসটা ছাড়াই আসলে বাঁচতে শিখান। হুম, অ্যান্ড সেটার জন্য আমার কাছে মনে হয় যে অলওয়েজ প্রিপেয়ার্ড থাকা উচিত। আমার আম্মা অলওয়েজ একটা কথা বলে যে, "ভালো সময় এনজয় করা যায়। ভালো সময় এনজয় করার জন্য কোনো প্রিপারেশন এর দরকার নাই। হুম, কিন্তু যখন মানুষ তার সবথেকে ডাউনফল এ থাকে, সবথেকে মানে খারাপ অবস্থায় থাকে, ওইটার জন্য অলওয়েজ মেন্টালি প্রিপেয়ার্ড থাকা উচিত।" যে আমার যখন সিজিপিএ 4 আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি আমার জার্নি শুরু করেছিলাম সিজিপিএ 4 আউট অফ 4 দিয়ে। ওকে। অ্যান্ড আমার একাডেমিক জার্নিতে I have experienced everything. হুম, আমি সিজিপিএ 4 ও পেয়েছি। আমি ক্লাসের মধ্যে হাইয়েস্ট ও পেয়েছি, লোয়েস্ট ও পেয়েছি। আমি আমি আম সব টাইপের সেমিস্টার এক্সপেরিয়েন্স করেছি। এমন সেমিস্টার গেছে যেই সেমিস্টারে আমি তাহাজ্জুদ পড়ে, পড়ে পরীক্ষা দিয়েছি যে আল্লাহ কোনমতে আমাকে পার করে দাও। এমনও সেমিস্টার গিয়েছে যে আমি এক্সপেক্টও করি নাই যে আমি এত ভালো রেজাল্ট করব, আমি করেছি। হুম, 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 তো সব জায়গায় আমার কাছে মনে হয় যে অনেক বেশি ফেইথ ইম্পোর্টেন্ট, পরিশ্রম ইম্পোর্টেন্ট। আর ইম্পোর্টেন্ট হচ্ছে সেই ফেইথটাকে ২ টা দিকে সবথেকে বেশি রাখা। হুম, একটা হচ্ছে নিজের উপর, হুম, আরেকটা হচ্ছে ক্রিয়েটর এর উপর। আই গেস এই ২ টা জায়গা যার অনেক বেশি স্ট্রং তার জীবনে যাই হোক না কেন সে কোন না কোন ভাবে আল্লাহ তাকে আসলে ওয়ে দেখাবেই হুম, ওভারকাম হুম, করার। হুম, হুম।
আমরা আবারও আলোচনার একদম গম্ভীর পর্যায়ে চলে গেছি। আমার আমার কাছে কেন জানি না মনে হয় আমি কিন্তু মানুষ হিসেবে অত বেশি গম্ভীর না। আমি মানুষ হিসেবে আ বা অত বেশি গম্ভীর না। কিন্তু আজকের আ কথাগুলো যেই টপিকে আসলে আমার জীবনের যেই পার্টটা নিয়ে আজকে আমরা বেশি ফোকাস করছি এই জায়গাটা আসলে অনেক বেশি সিরিয়াস আই গেস। অবভিয়াসলি। আচ্ছা, একটা ছোট্ট জিনিস জানা হয়নি। উহু, ১০ টা কান্ট্রিতে আপনি ঘুরেছেন। উহু, এখান থেকে যেকোনো একটা উহু। এক্সপেরিয়েন্স, সবথেকে মোস্ট এক্সপেরিয়েন্স যেটা এখন পর্যন্ত যখন আপনি চিন্তা করেন আপনার মনে হয়, "ধুর আবার যাই।" এইটা আমাকে বলতে হবে। যেকোনো এটা একটা। এটা কি খারাপ এক্সপেরিয়েন্স বলব না, না না, ভালো? ভালো এক্সপেরিয়েন্স। ভালো এক্সপেরিয়েন্স বললে আসলে একটা বলা যাবে না। আমার কাছে অনেক এক্সপেরিয়েন্স আছে যেগুলা আসলে মানে আমার কাছে মনে হয় যে আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তা করেছি যে মেবি আই এম অ্যালাইভ হুম, শুধুমাত্র এই জিনিসটা এক্সপেরিয়েন্স করার জন্য। আমার কাছে এরকম অনেকবার মনে হয়েছে, অনেক জায়গায় মনে হয়েছে। অ্যান্ড এই ঘটনাগুলা আমি জানি না তুমি বিশ্বাস করবা নাকি। হুম, এই ঘটনাগুলা মোস্টলি আমার ঘটে দেশের বাহিরে হুম, যারা বাংলাদেশী মানুষজন আছে না? হুম, হুম, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আমি যেসব জায়গায় যাই, হুম, আমি একটা জিনিস অলওয়েজ মেক সিউর করি যে আমি যেই দেশেই যাই না কেন ওই দেশে বাঙালি যারা আছেন তাদের সাথে আরকি মানে দেখা করার, মিট আপ করার, তাদের জীবন সম্পর্কে জানার, তাদের হুম, হুম, সম্পর্কে হুম। একটু আম ভা আমার কাছে মনে হয় যে আমি কখনো দেশের বাহিরে কোনো বাঙালির সাথে কোনো খারাপ টাইম স্পেন্ড করি নাই। অ্যান্ড এত হসপিটালিটি আ মানে আমি এটা শুধুমাত্র বাঙালিদের পক্ষে সম্ভব। আসলেই। যেরকম আমি অনেক বেশি দূরে যাব না। পেছন দিকে অনেক ঘটনা আছে। হুম। বাট আমি রিসেন্টলি যে ইউএসএ তে গিয়েছি, আমি একজন আপুর সাথে আমার Facebook এ পরিচয় হয়েছেন। মনি হুম, আপু। ইফ হুম। ইউ আর ওয়াচিং দিস থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি ঘটনাটা বলব। যে উনি আমি ইউএসএ তে যাওয়ার পরে উনি তার পরের দিন ওইখানকার যত বাঙালিরা আছেন হুম। তাদের সবাইকে উনার বাসায় ইনভাইট করেছেন। উনি আমাকেও ইনভাইট করেছেন। যাতে করে আমি ওইখানকার সবার সবার সাথে সাথে কমিউনিকেট করতে পারে। একটা কমিউনিকেট করতে পারি। একটা গেট ওকে। টুগেদার আমার ওইখানে হয়। হুম, হুম, অ্যান্ড আমি এত অনার্ড ফিল করেছি যে একটা মানুষ যে আমাকে কখনো দেখেনি, যে আমাকে চেনেন না, হুম। যার সাথে হয়তো আমার ইউএসএ থেকে যাওয়ার পরে হয়তো জীবনে কোনোদিন আর কোনোদিন দেখাও হবে না। সে আমার জন্য টেবিলের এই মাথা থেকে ওই মাথা রান্না করেছেন। এতগুলা মানুষকে উনি দাওয়াত করেছেন জাস্ট টু অনার মি যে বাংলাদেশ থেকে কেউ আসছে। এই হসপিটালিটিটা, এই আন্তরিকতাগুলো শুধু বাঙালিরাই করতে পারে আমার মনে হয়। আর সবার লাইফে এরকম মনি আপু যদি দেখে থাকেন, এরকম মনি আপু আমাদের সবার লাইফে দরকার। না, না। মনি আপু, তমা আন্টি প্যারিসে আমি প্যারিসে আমার হোস্ট আন্টি যিনি ছিলেন উনি হচ্ছেন তমা আন্টি। তারপরে আমার এরকম অনেক মানুষ আছে। ইজিপ্টে আমার একজন নিশা ভাবি। দেন হচ্ছে এরকম অনেক মানুষ আছে ওয়ার্লড ওয়াইড যাদের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই। যারা আমাকে চেনেন না। বাট তাদের হসপিটালিটি তারা আমাকে এত আপন করে নিয়েছেন যে আমি আসলে ওই দেশে গিয়েও আসলে ফিল করি নাই যে আমি বাসা থেকে এত হুম। দূরে আছি। ওকে আপু, অনেক আলোচনা করেছি, অনেক গল্প করেছি। হু, হু, অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে। হু, হু, এবারে আপনার থেকে কিছু অ্যাডভাইস নেয়ার পালা। হু, হু, অ্যাজ এ মেয়ে আপনি এত জায়গায় গিয়েছেন। হু, হু, অ্যাজ এ মেয়ে আমি ফিল করি বাংলাদেশের পরিস্থিতিটা, হু, হু, আ প্রেক্ষাপটটা মেয়েদের জন্য একটু বেশি কঠিন। মাঝে হু, মধ্যে আমার এরকম মনে হয়। হু, হু। তো এই ধরনের কোনো চ্যালেঞ্জেস কি আপনি ফেস করেছেন নাকি? আর কিভাবে সেখান থেকে ওভারকাম করেছেন? এই হু, হু। ব্যাপারটা খুব ক্ষুদ্র করে আমাদের একটু বলবেন। আচ্ছা, চ্যালেঞ্জেস এর জায়গায় যদি বলি, চ্যালেঞ্জ ছাড়া আসলে মানুষের জীবন হয় না। সেটা মেয়ে হোক, এক্সাক্টলি, ছেলে হোক, এক্সাক্টলি। ছেলে হোক, যেই হোক, প্রত্যেকের জীবনেই ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট টাইপ অফ চ্যালেঞ্জেস থাকে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমাদের দেশের পার্সপেক্টিভ এ মেয়েদের জীবনটা একটু বেশি কঠিন। হুম, 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 কিন্তু সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আম কিছু জিনিস যেটা আমি একদম ছোটবেলা থেকে মেইনটেইন করেছি, সেটা হচ্ছে যে আমার নিজের একটা স্ট্রং এথিক্স যে আমি আমার এথিক্স এর জায়গায় একদম 100% স্টিফ। হুম, যে আমি যেটা বিশ্বাস করি রিলিজিয়াসলি, সোশ্যালি অ্যান্ড ফ্যামিলিগতভাবে সেই জায়গায় আমি স্টিফ। হুম, আমি কখনো ওই জায়গায় কম্প্রোমাইজ করব না। তার জন্য আমাকে যত বড় অপরচুনিটিস লুজ করতে হোক না কেন। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি অলওয়েজ একটা বাউন্ডারি মেইনটেইন করি। হুম, হুম। আমি অনেক বেশি ইজিলি অ্যাপ্রোচেবল না। এটা শুনে অনেকে হচ্ছে অবাক হবে যে এটা কি ধরনের কথা? হ্যাঁ, বাট এটা সত্যি। কেন আমি অনেক বেশি একটা বাউন্ডারি মেইনটেইন করি যে আম এটা মেইনটেইন করার কারণটা হচ্ছে এইজন্য যে টু প্রটেক্ট মাইসেলফ। হুম, কারণ পৃথিবীতে সবাই এক রকমের মেন্টালিটির না। সবাই এক ধরনের না। আমি ওই বাউন্ডারিটা
তুলে দেই তখন যখন আমি এনশিওর হই যে ওকে ফাইন দিস পারসন ইজ সেফ ফর মি। এটা আসলে এই স্ট্র্যাটেজিটা যদি মেইনটেইন করি তাহলে হ্যাঁ। আমাদের আসলেই হেল্প হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, কজ হুম, হুম। আপনার মতো ১০ টা দেশে আমি ঘুরি নাই। না, দেশের বাহিরেও আই থিংক এটা মেইনটেইন করা উচিত প্রত্যেকটা জায়গায়। একটা মানুষ যখন অনেক বেশি ইজিলি অ্যাক্সেসিবল, ইজিলি হচ্ছে অ্যাপ্রোচেবল হয়ে যায়, তখন দেখা যায় যে তার নিজের আসলে একটা স্ট্রং পার্সোনালিটি ধরে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। সো ওই ক্ষেত্রে এই জায়গায় আমি কখনো কোথাও আমার এথিক্স এর ব্যাপারে আর আমার বাউন্ডারিজ এর ব্যাপারে আমি কখনো কোথাও কম্প্রোমাইজ করি না। এটার জন্য আমার লাইফের যাই ছাড়তে হোক না কেন, আমি সেটাকে একদম আলহামদুলিল্লাহ বলে বুকে হাত রেখে একসেপ্ট করে নেই। আচ্ছা, ওকে আপু। আপনি আপনার এতগুলো দেশের জার্নি, একাডেমিক্যাল জার্নি সবকিছু শুনেছি। এবারে একদম লাস্টের দিকে একটা হুম। কথা জানতে চাই, সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ঠিক ড্যাফোডিলের ঠিক কোন দিকটায় আমরা একসাথে মিলে কাজ করতে পারি যাতে এটা আরেকটু ডেভেলপ হয়? আপনি তো এত জায়গায় ঘুরেছেন, আপনার হুম, হুম। এক্সপেরিয়েন্স বেশি। তো এই দিকটা আমাদের একটু বলবেন। ড্যাফোডিলের আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত অ্যাজ আ প্রাইভেট ইউনিভার্সিটি আমি ঠিক ড্যাফোডিলে যা এক্সপেকটেশন নিয়ে ৪ বছর আগে ভর্তি হয়েছিলাম, হুম, তার থেকে আমি ড্যাফোডিল থেকে অনেক বেশি কিছু পেয়েছি। ইটস ট্রু। বাট আমার কাছে মনে হয় যে আসলে ভালোর তো কোনো শেষ নাই। ভালোর তো কোনো শেষ নাই। আমার কাছে মনে হয় যে আমরা আসলে স্টুডেন্টদেরকে নিয়ে স্টুডেন্ট টিচার কোলাবোরেটিভ এফোর্ট এর জায়গাটায় আমরা আরকি মানে আরো বেশি কাজ করতে পারি। যেটা আরকি আমি বাহিরের দেশে অনেক বেশি দেখেছি যে প্রত্যেকটা টিচার অনেক বেশি ইনভলভড হুম, তার হুম, স্টুডেন্টের প্রতি। যেরকম ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে সুইডেনে আমি যখন ছিলাম, হুম, আমার ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা ছিল, সেই অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করতে আমার 6 উইকস সময় লেগেছে। হুম, ১.৫ মাস। হুম, ১ম উইকে আমি যখন সাবমিট করি, আমার হয় নাই। হুম, অ্যাসাইনমেন্টটা কিছুই হয় নাই। বিকজ আমি বাংলাদেশ থেকে গিয়েছি, আমি ওখানকার সিস্টেম জানি না। আমার টিচার 6 উইকস আমার এই না পারাটাকে তার পার্সোনাল ব্যর্থতা হিসেবে ধরে নিয়ে আমার সাথে ৬ টা সপ্তাহ সে লেগেছিলেন। হুম, হুম, যে হুম, যতক্ষণ না পর্যন্ত আমি পারছি ততক্ষণ পর্যন্ত উনি আমাকে ছাড়েন নাই। হুম, হুম, সো হুম। আমারও ভবিষ্যতে ইচ্ছা হচ্ছে একাডেমিক সেক্টরে যাওয়ার, একজন ওকে, টিচার হওয়ার। ওকে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি সারা জীবন একটা জিনিস মেইনটেইন করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট যদি ফেইল করে সেটা আমার ব্যর্থতা। হুম, হুম, আর হুম, আমার একটা স্টুডেন্ট যদি ভালো কিছু করে সেটা আমার প্রাপ্তি। হুম, 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 স্টুডেন্ট আর টিচারের কোলাবোরেটিভ এফোর্ট হচ্ছে একটা রেজাল্ট। হুম, একটা স্টুডেন্ট যখন খারাপ করে সেটা শুধুমাত্র স্টুডেন্টের প্রাপ্য। আর একটা স্টুডেন্ট যখন ভালো করে তখন, "ও! তোমাকে তো আমি পড়াইছি।" এইটা যেন না হয়। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আসলে আমরা সবাই মিলে যদি কাজ করি, যে প্রত্যেকটা অ্যাচিভমেন্ট আমাদের ফে we have to have the fair share in it, হুম, হুম। অ্যান্ড প্রত্যেকটা ফেইলিউর এও আসলে আমাদের ফেয়ার শেয়ার থাকা উচিত। আপু, আপনার সাথে অনেক গল্প হলো। আর আমার মনে হয় পুরা একদিন সময় দিলেও এই গল্প শেষ হবে না। যারা স্টুডেন্ট আছে তাদের কাছে ১০ টা কান্ট্রিতে ঘুরার যে গল্প, এগুলো আসলে ১০ টা এপিসোডে বলা লাগবে। কিন্তু আজকে এখানেই সময় শেষ। আপনার কাছে বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদেরকেও অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমার কাছে মনে হয় যে পরিশ্রম করলে এবং সৎভাবে লেগে থাকলে পৃথিবীর যেকোনো কিছুই সম্ভব। সেখানে ১০ টা দেশ ঘোরা খুবই ক্ষুদ্র অর্জন মাত্র। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কিন্তু জানলাম সাদিয়া আপুর এই এক্সপেরিয়েন্সের ভাস্ট এক্সপেরিয়েন্সের কিছুটা ক্ষুদ্র অংশ। আরো অনেক কিছু জানবো অন্য সময়। কিন্তু আজকে সময় স্বল্পতার জন্য এখানেই বিদায়। নেক্সট কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।